এইটা হচ্ছে গরিবের বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি। আমার তো ভয় হচ্ছে, তোমাকে বিয়ে করে বাড়িতে সরাসরি নিয়ে আসলাম, না জানি মা কি বলবে। আচ্ছা, সাহস করে মাকে ডাকি। হ্যাঁ, ঠিক আছে। মা, মা, কি ব্যাপার, বাড়ি ঘরে কেউ নেই নাকি? আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা যাও, আমি আছি এখানে। এই মেয়ে, তুমি কে? বলা নাই কওয়া নাই, হুটহাট করে বাড়ির মধ্যে চলে আসছো কি? আমি সোহেলের বউ। হ্যাঁ, সোহেলের বউ মানে মানে আমার ভাইয়ের বউ তুমি? এই মেয়ে, এই তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? কি বলো তুমি? আমার ভাই বিয়ে করছে, আমি জানি না, আমার মাই জানে না, তুমি সোহেলের বউ হয়ে গেছো? দাঁড়াও, আমি আমার মারে ডাকতেছি। দেখো, আমার মাথা একদম ঠিক আছে, বিশ্বাস করো। আমরা এই যে কিছুক্ষণ আগেই বিয়ে করে আসছি। তোমার ভাই আমাকে এখানে বললো যে দাঁড়াও, আমি মা আর বোনকে ডেকে আনতেছি, তাই তোমাদেরকে ডাকতে গেছে, কিন্তু এখনো আসতেছে না। আচ্ছা, তুমি তো খুব সিজ মেরি, সিজ একটা মাইয়া। তুমি সোহেলের বউ না? দাঁড়াও, তুমি কোন মতলবে আসছো আমার মায়ের আমি ডাকলে তুমি বুঝতে পারবা। মা, ও মা! কি হয়েছে? চেঁচামেচি করতেছস কেন? কি ব্যাপার? তুমি কে? এখানে কেন আসছো? মা, এই মাইয়া কইতাছে এই মাইয়া নাকি সোহেল ভাইয়ের বউ। কি? তুমি সোহেলের বউ? সোহেল কই? মা বিশ্বাস করেন, আমি সত্যি বলতেছি। সোহেল আর আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। ও আমাকে বিয়ে করে আপনাদের বাড়িতে নিয়ে আসছে, আর ও তো আপনাদেরকে ডাকতে গেল, কিন্তু কোথায় গেল এখনো আসতেছে না। ঠিক আছে, আই মিম সোহেলকে ডাক। আমার ভাইয়া ডাকলে না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, ভাইয়া, ভাইয়া, আরে ওই ভাইয়া! আমি তো মানে তোমাদেরকেই ডাকতে গেছিলাম, তোমরা এখানে। ফুকলা দাঁত বের করে আর হাসা লাগবে না। তার আগে বল, এই মেয়েটাকে কেন ধরে আনছিস? না মানে থাক, হইছে, আর বলতে হবে না। এই বাড়িতে তোমার কতটুকু ক্ষমতা আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। মা, আপনাকে তো আমি একটু আগেই বললাম, থাক আবার বলতেছি। আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করছি, আর বিয়ে করে আপনার বাসায় চলে আসছি। এখন এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমার সব। আর আমি কিন্তু আমার বাড়ি থেকে পালায়া চলে আসছি। আমি আর আমার বাপের বাড়ি চলে যেতে পারবো না। সোহেল, এই মেয়েটা যা বলছে সব সত্যি বলতেছে? কি রে, কথা বলছ না কেন? মা, আসলে ও যা বলছে সত্যি বলছে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। মা, আসলে তোমাদেরকে জানাতে পারিনি, এর জন্য সরি। যেহেতু আমরা বিয়ে করেই ফেলছি, প্লিজ তুমি আর অমত করো না, আমার বউকে মেনে নাও। তুই একবার আমাদের কথা ভাবলি না? তুই আমার একটা মাত্র ছেলে, কত আমার স্বপ্ন ছিল, স্বাদ ছিল, তুই সবগুলো নষ্ট করে দিলি। মা, বুঝতেই তো পারলেন আমি আপনার ছেলের বউ। এখন ছেলের বউকে কিভাবে বরণ করতে হয় সেটা করেন। জামিনি, কাজ তো সাইডে আসছে, বরণ ডালা সাজাই নিয়ে আয়। বৌমাকে তো অন্তত বরণ করি। যা, ফস ফস করিস না, যা। আরে সব ঠিক হয়ে যাবে, রাগ করিস না। দাওয়াত দেনি তো, এই আর কি। তোরা দাঁড়া, আমি আসি। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, বসো। তুমি তোমার পরিবারে এত ভয় পাও তোমার মা আর বোনকে? না না, মানে ভয় না, আসলে না জানিয়ে বিয়ে করছি। সবার তো একটা স্বপ্ন সকালে থাকতেই পারে, এই আর কি। সেটা বোঝাই যাইতেছে তোমার কথার ধরনে, তুমি কতটুকু ভয় পাও আর পাও না। আসলে ভাবি, তুমি কিছু মনে করো না, ভাইয়া ছেলে মানুষ তো বোঝোই, একটু অগোছালো। এতদিন আমি সব কিছু গুছায় রাখতাম, তবে এখন থেকে কিন্তু এই সব কিছুর দায়িত্ব আমার এই মিষ্টি ভাবিটার। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাবি শোনো না, তখন রাগ করি আর যাই করি, এটা কিন্তু মানতে হবে, তোমার মতো লাল টুসটুসে
সুইট বউ কিন্তু আমাদের এই অত্র এলাকায় আর এক পিছু নেই। তুমি কিন্তু আমাকে নিয়ে একটু বেশি বেশি বলতেছো, আমি কিন্তু এতটাও না। হুম, একদমই না। আমি যতটুকু বলছি একদম ঠিক বলছি। আর হ্যাঁ, একটা কথা, এখন থেকে কিন্তু আমরা ননদ ভাবি না, আমরা দুই বান্ধবী। আর হ্যাঁ, একটা কথা কিন্তু না বললেই না, মাশাল্লাহ তুমি অনেক সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইছো, আমার মতো একটা ননদ পাইছো, আমার ভাইয়ের মতো এত সুন্দর মনের একটা মানুষরে নিজের স্বামী হিসাবে পাইছো। আর মা, সে হয়তো একটু রাগ করছে, 2 দিন গেলে সেও ঠিক হয়ে যাবে। তবে আমার মা কিন্তু খুব ভালো মনের মানুষ। হায় আল্লাহ, এ কিভাবে? তোমার চোখে পানি কেন? বান্ধবীর কথা বলছে জন্য রাগ হইছো? আরে না, তা না, আসলে বাবা মাকে ছেড়ে আসছি তো, তাদের কথা খুব মনে পড়তেছে। জানো, আমার বাবা মা বলছে আমাকে আর কোনোদিনও ওই বাড়িতে জায়গা দিবে না, আমার পরিচয় তারা আর দিবে না, কোনোদিন আমার নামও তারা মুখে নেবে না। হায় রে বোকা মেয়ে, পাগল হইলা? বাবা মা না, আমার ভাইয়ের সাথে পালায়ে বিয়ে করছে জন্য হয়তো সাময়িক সময়ের জন্য একটু মান অভিমান হয়েছে, সেজন্য বলছে। 2 দিন গেলে দেখবা আমার ভাইয়ের মতো জামাই পাওয়ার জন্য তারা নিজেই প্রশংসা করতেছে। তাই যেন হয়, তোমার কথাই যেন সঠিক হয়। তবে দেখো না, তোমার কপালটা কিন্তু অনেক ভালো, আর আমার কপাল এত সাজগোজ শখ আহ্লাদ করে শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে গেছিলাম, সুন্দর করে একটা সংসার সাজাবো, সংসার করব, কিন্তু এই পোড়া কপালে দেখো সেটা সহ্য হলো না। থাক, এইসব নিয়ে একদম মন খারাপ করবা না, ভাগ্যে যা আছে তা অবশ্যই হবে, মন খারাপ করবা না, ঠিক আছে? কি ব্যাপার, তুই কি তোর ভাবির সাথে গল্প করবি নাকি আমাদের একটু ঘুমাতে দিবি? রাত তো অনেক হয়েছে, যা। আজকেও আমার সাথে ঘুমান, আজকে আমরা দুজন সারা রাত গল্প করব। তুমি একটা কাজ করো, ওই ড্রয়িং রুমে যেয়ে ঘুমাও। কি আশ্চর্য ব্যাপার, মানে আমি আমি ড্রয়িং রুমে ঘুমাবো আর তুমি আর আমার বোন এইখানে ঘুমাবে? আশ্চর্য ব্যাপার, তোমার কি মাথা ঠিক আছে? এই যা, ওঠ না, ওঠ। আরে ভাইয়া কোথায় যাবে? ওঠ, যা, যা, যা। আরে ভাইয়া, কি হয়েছে? মানে আমাকে ড্রয়িং রুমে রেখে তোমরা এখানে গল্প করে সারা রাত পার করে দিবে? একটা দিন তুমি ওই রুমে ঘুমাইলে কি এমন হয়ে যেত? আমার অনেক কিছুই হইতো, আমার অনেক কিছু লস হইতো, যাই হোক, আমি লস করতে চাই না, এর জন্য আমি আমার বোনকে আমি পাঠিয়ে দিয়েছি। আর এই যে তোমার আমার বিয়ে হয়েছে, মানে তোমার আমার বাসর ঘর, যদিও বাসর ঘরটা সাজায়নি, তাতে কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলেই তো নিজের বাবা মা বাড়ি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি একেবারের জন্য। আর এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবো। আমিও তাই চাই, তোমার সুখে দুঃখে সুখে শান্তিতে আমরা যেন শান্তিতে সারা জীবন থাকতে পারি। হ্যালো, আচ্ছা তোমার আমি সারাদিন কল করতেছি, তুমি কল ধরতেছো না কেন? তুমি জানো না আমি লুকায়ে লুকায়ে তোমার ফোন দেই, তুমি কেন বুঝো না? কি বললা? কি হইছে? কি হয় নাই বলো তো? আমি প্রেগনেন্ট, আর তুমি আমার ছাইরা চইলা গেছো সেই বিদেশে, এখন আমার কি হবে? শুধু তোমারে ভালোবাসার জন্য আমি নিজের ঘর সংসার সব কিছুর মায়া ত্যাগ করে আমি তোমার কাছে চলে আসছি, আর তুমি তুমি কেমনে পারলা আমারে রাইখা তুমি বিদেশ চলে যাইতে? এখন আমার কি হবে? আমার গর্ভের এই সন্তানের কি হবে? হ্যাঁ? তোমার কাছে চলে আসবে মানে? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তোমার ওইখানে যাইতে কত টাকা লাগবে? 10 লাখ টাকা? হায় আল্লাহ, আমি 10 লাখ টাকা কই থেকে পাবো? আর তোমার কাছে কেমনে আসবো? হ্যালো হ্যালো, ফোন কাইটা দিল। তোমার
এদিকে আসো, আসো, আসো। দাঁড়াও এখানে। কি হয়েছে বিবি তোমার? তুমি এভাবে ফোনে কানাকাটি করতেছিলে কার সাথে? ভাবি, তুমি কারোর কাছে বলবো না তো? তুমি আগে আমার কথা দাও, তুমি কারোর কাছে বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আমি কাউরে কিচ্ছু বলবো না। এবার বলো। ভাবি, আমি প্রেগনেন্ট। কি? তুমি প্রেগনেন্ট মানে? তুমি না বললা তোমার স্বামী তোমারে ছেড়ে দিছে, আর এখন তুমি তোমার এই বাবার বাড়িতেই থাকো? তাহলে তুমি কেমনে প্রেগনেন্ট হইলা? আল্লাহ, তো এই কথাটা তোমার মা ভাই কেউ জানে না? ভাবি, আমি একজনকে খুব ভালোবাসতাম। আমি ওরে ভালোবাসতাম জন্যই আমি ওর সংসার করতে পারি নাই। হয়তো বিয়ে দিয়েছিল, কিন্তু বিশেষ করো ওর মায়া আমার ওই জায়গায় টিকতে দেয় নাই। আর এখন এখন যখন আমি জানলাম আমি প্রেগনেন্ট, তখনও আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন এখন ও আমারে বলতেছে ওর ওইখানে যাওয়ার জন্য, কিন্তু ভাবি আমি কিভাবে যাব? ওর ওইখানে যাইতে গেলে আমার 10 লক্ষ টাকা লাগবে। আমি আমি এই অবস্থায় এত টাকা কই পাবো ভাবি? আমি, তুমি বিশ্বাস করো, আমি আমি আমার গর্ভের সন্তানটা মারতে পারবো না। আমি ওরা ছাড়াও বাঁচতে পারবো না। আমি যদি এখানে যেতে না পারি, আমার নিজের জীবন নিজে শেষ করে দেওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না ভাবে। চুপ করো, পাগলের মতো কথা বলতেছে। এই মরে যাওয়া মানে? তুমি কি এখন একা? হ্যাঁ, তোমার গর্ভে একটা সন্তান, কিন্তু এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? আমি বলি কি, তুমি একটু মা তোমার ভাইয়ের একটু বইলা দেখতা, তারা হয়তো বা মাইনাও নিতে পারতো, বিষয়টা বুঝতো। এটা তুমি কি করবে? ভাই মা আমার কত বিশ্বাস করে ভালোবাসে তুমি জানো না। আমি ওরা ছাইড়া আইছি শুধুমাত্র এর জন্য, কিন্তু জানো আমি একটা মিথ্যা বলছিলাম। সে আমার অশান্তি দেয়, অত্যাচার করে। ভাইয়া মা আমার এক কোথায় আমার এই বাড়িতে জায়গা দিছে, সেই মা ভাইয়ের বিশ্বাস আমি ভাঙা দিব কেমনে? আর ভাইয়া তো আমার মাইরাই ফেলবে এই কথা শুনলে। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি কইরো না। তোমার এই ভাবির উপর কি তোমার বিশ্বাস নাই? তুমি না বলছিলা যে আমরা ভাবি আর ননদ না, আমরা এখন থেকে বান্ধবী? তাহলে বান্ধবী তো বান্ধবীর উপকারই আসবে, তাই না? শোনো, তোমারে আমি কথা দিতেছি, তোমাকে বিদেশ যাওয়ার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। তুমি আমার বাঁচাও ভাবি, তুমি আমার বাঁচাও। হ্যাঁ, তুমি আমাকে বিদেশে যাইতে দিবা না, তাই না? আমি বিদেশে যাব, বিদেশে যাইতে 10 লক্ষ টাকা লাগবে। সেটা তুমি কোথা থেকে ম্যানেজ করবা, কিভাবে আমাকে দিবা, সেটা আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু তুমি আমাকে দিবা, আমি সেটা নিয়ে বিদেশে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলো কি শুরু করছো? তুমি প্রতিনিয়ত বাড়ির মধ্যে অশান্তি শুরু করছো, আর বিদেশের যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছো। আর এই বিদেশে যাওয়ার ভূত তোমার মাথায় কে ঢুকালো? শোনো, এই বিদেশ যাওয়ার ভূত না আমার মাথায় কেউ দেয় নাই, আমার নিজের ইচ্ছা আমি যাইতেছি। আর বিদেশ গেলে তো তোমাদেরই লাভ, তাই না? আমাদের সংসারের উপকারে আসবে। যে টাকা নিয়ে আমি বিদেশ যাব, সেই টাকাটা আমি পরিশোধ করতে পারবো, আমাদের সংসারে অনেক উপকার আসবে, তাই না? সমস্যা কি তাতে? সমস্যা আছে। আমার সংসারে কিসের অভাব? আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুব ভালো আছি, আমার সংসারটা ভালো যাচ্ছে। এই ভালো যাওয়ার পরে তোমাকে বিদেশে যেতে হবে কেন? কারণটা কি? শোনো, তোমার এত শত কথা না আমি শুনতে রাজি না। আমি বিদেশে যাব মানে আমি বিদেশ যাব, আর তার জন্য যদি আমাকে খুন খারাপি করতে হয় না, আমি তাও করব। তুমি কাকে খুন করবে? প্রয়োজন হলে তোমাকে খুন করব। তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? বৌমা, তুমি কি পাগলামি শুরু করছো? সারাক্ষণ খালি বিদেশ যাব বিদেশ যাব বিদেশ যাব। কেন বৌমা এরকম কেন পাগলামি করতেছো? দেখেন মা, আমাদের স্বামী স্ত্রীর কথার ভিতরে আপনি ঢুকবেন না, তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনাকে অপমান করে আমার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে। স্বর্ণা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে আমার মাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? এমন কোনো কথা, এমন কোনো কাজ তুমি করো না যে আমার এই হাত তোমার গায়ে ওঠাতে বাধ্য হই। চুপ কর। আচ্ছা বৌমা, আমি তো এই বাড়ির মুরব্বী, তাই না? আমি তো একটা কথা বলতেই পারি। আর তাছাড়া তোমরা যেভাবে রাগারাগি করতেছো, সংসারে অশান্তি করতেছো, দেখা গেল রাগের মাথায় আমার ছেলে তোমার গায়ে হাত দিতে পারে, তখন ব্যথাটা পাবে কি? তুমি পাবা।
তাহলে সেই সুবাদে কি আমি আমার ছেলেকে কিছু বলতে পারি না? তোমাকে কিছু বলতে পারি না? এগুলো কি আমার অপরাধ? দেখেন মা, আমি এত কথা আপনার শুনতে চাই না। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি এখানে নাক গলাবেন না। যান আপনি। মা, তুমি তোমার ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। যাও। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই কর। শোনো, আমি তোমাকে বিদেশে যেতে দিব না। বিদেশে যাওয়া নিয়ে যদি তুমি বেশি পাগলামি করো না, এই ব্যাপারটা আমি তোমার বাবাকে জানাতে বাধ্য হব। অতএব এখনই সাবধান হয়ে যাও। শোনো, তুমি আমার বাবা মাকে জানাবা কিংবা তাদের এই বাড়িতে নিয়ে আসবা, সেটা নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আরেকটা কথা বললে না যে আমার পাগলামি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। শোনো, তোমরা যদি আমাকে বিদেশ যাইতে না দাও না, তাইলে আমার এই পাগলামি কিন্তু আরো বাড়বে। কথাটা মাথায় রাখো। ভাবি, বিদেশ যাওয়ার বিষয়টা কি হইলো? ভাইয়া কি বলছে? টাকা পয়সা কিছু দেবে ভাইয়া? আরে টাকা পয়সা দিবে, সে তো রাজিই হইতেছে না। কিন্তু চিন্তা নাই, আমি যেভাবে পাগলামি শুরু করছি, এই পাগলামি কতদিন সহ্য করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন নিজেই রাগ হয়ে বলবে, যাও তুমি বিদেশে, টাকা আমি ম্যানেজ করবো। আচ্ছা ভাবি, বলি কি, ভাইয়ার যদি টাকা পয়সা ম্যানেজ করতে খুব বেশি কষ্ট হয়ে যায়, আমার কাছে কিছু গহনা আছে, বিক্রি করলে অনায়াসে 2-3 লাখ টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে বাকি টাকাটা ভাইয়ার ম্যানেজ করতে আর কষ্ট হবে না। তাহলে তো খুব ভালো হয়। তোমার গহনাগাটি বিক্রি করে যদি 2-3 লাখ টাকার ব্যবস্থা হয়ে যায়, তাহলে তার চিন্তাই নাই। আর অল্প কিছু টাকা হইলেই বিদেশ যাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। ভাবি, তুমি একটা কাজ করো, তুমি এই বিষয়টা নিয়ে বারবার ভাইয়ার সঙ্গে কথা বলো। বেশি প্রেশার ক্রিয়েট করলে না, ভাইয়া দেখবা অটোমেটিকলি রাজি হয়ে গেছে, তখন আর এত কষ্ট করতে হবে না। ঠিক বলছো, ঝামেলা আরো বেশি করে করতে হবে। বিদেশে যাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা ভাবি, আমি তাহলে এখন যাই। আবার মা বা ভাইয়া দেখলে জিজ্ঞেস করবে যে কি কথা বলছে তোমার সাথে। আচ্ছা, তুমি যাও। আচ্ছা মা, ভাবি যখন বলতেছে সে বিদেশ যাবে, তাহলে যাইতে দেওয়া দরকার না? শুধু শুধু কেন আমোদ করে ঝামেলা করতেছো? আর ভাবি বিদেশ গেলে ওইখানে গিয়ে যা ইনকাম করবে আমাদেরই তো পাঠাবে, সব ভাইয়ার হাতেই দেবে। এমন তো না সে টাকা পয়সা বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আর আমার মনে হয় যা টাকা পয়সা পাঠাবে আমাদের জন্য ভালোই হবে। যা বুঝোস না তা নিয়ে কথা বলতে আসিস না। একবার চিন্তা করছোস আমাদের বংশের ভিতর কোনো রেওয়াজ আছে ছেলে বউ বিদেশ যায়? আর তাছাড়া আমার ছেলে ভালো ব্যবসা করে, সংসারটা সুন্দর মতো চলতেছে। সে পাগলামি করলো আর তাতেই নিয়েছে আমরা তাকে বিদেশ পাঠাবো? একবার চিন্তা করছোস আমাদের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। আর তাছাড়া বড় কথা, বিআইবিএন কি ভাববে? মা, সে পাগলামি করতেছে তুমি বুঝতেছো, আর 10 জন বুঝতেছে, সে তো বুঝতেছে না। শুধু শুধু কথা বাড়ায় ঝামেলা করতেছো কেন? ভাবিরে তুমি চিনো না? বিদেশ যাইতে 10 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমার ছেলে কোথায় পাবে? আমি একজন অসুস্থ মানুষ, আমার অপারেশন করতে 5 থেকে 7 লাখ টাকা লাগবে। এত টাকা তোর ভাই কোথা থেকে জোগাড় করবে, কি করবে? সেই সব নিয়ে ছেলেটা আমার পাগল, আর তুই আসছিস এইসব কথা নিয়ে। এত টেনশন আমার ছেলে মাথা নিতে পারবে না। শোনো মা, তোমার অপারেশন কত টাকা লাগবে এটা পরে, এখন না। কিন্তু ভাবি এখন বিদেশ যাবে, এখন সে বিদেশ যাক, টাকা পয়সা পাঠাইলে সেই টাকা দিয়ে তোমার অপারেশন করা যাবে। এমন তো না যে তোমার এখনই অপারেশন করতে হবে। শোন, আমি এইসব ব্যাপার নিয়ে তোর সাথে কথা বলতে চাই না। আর তুই যেসব কথা বলতেছস না, এসব আমার ছেলের সাথে আমি কথা বলতে পারবো না। আমার ছেলে যথেষ্ট ভালো বুঝে তার কি করতে হবে না করতে হবে। যা ঘরে যা, যা। বাবা সোহেল, আমি বলি কি, এত চিন্তা করে লাভ নাই। আর বৌমা যখন পাগলামি করতেছে তা তো বোঝায়ও কোনো লাভ হইতেছে না। একটা কাজ কর, তুই বৌমার বাবা আমার সাথে কথা বল, দেখ তারা যদি বোঝায় কোনো কিছু রাজি টাজি করাইতে পারে। মা, তুমি তো ভালো করেই জানো আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ওর বাবার বাড়ি থেকে পালিয়ে এসে সে আমার কাছে আসছে।
ওর বাবা মা আমাদের সাথে কথা বলে না, আর এখন এই মুহূর্তে আমি এই ব্যাপারে তাদের সাথে কথা বলবো, তারা হয়তো আমার কথা শুনবে না। সে হঠাৎ করে এরকম বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। বিদেশে সে কেন যেতে চাচ্ছে আমি তো এটাই বুঝতে পারতেছি না। এটা তো আমিও বুঝতে পারতেছি না বাবা, বৌমা তো এরকম ছিল না, হঠাৎ করে এত পরিবর্তন, আবার কোনো কথা বললেও অশান্তিও করে। আর তুই বারবার যখন বলতেছিস যে ওর বাবা মার সাথে তুই কথা বলতে পারবি না, তাহলে একটা কাজ করি, আমি না হয় ওর বাবা মার সাথে কথা বলি, কোনো কাজও তো হতে পারে। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই দাঁড়াও, তোমার মা আমার মার কাছে গেছে কেন? তোমার মা সাহস কি করে পায় আমার বাপের বাড়িতে যাওয়ার? কি আশ্চর্য ব্যাপার, তুমি এভাবে কথা বলতেছো কেন? দেখো, আমি এভাবে কথা বলতেছি কেন তুমি জানো? তোমার মা যখন আমার মার কাছে গেছে তখন আমার মা আমাকে ফোন করে বলছে আমি যদি মারাও যাই তারপরও তাদের কোনো খবর না দিতে। আরে তুমি তো জানো যে তোমার সাথে আমি কিভাবে বাসা থেকে পালিয়ে চলে আসছি। এখন থেকে আমার দায়িত্ব সব আমাকে নিজে নিতে বলছে। আমার ফ্যামিলি আমার আর কোনো দায়িত্ব নিবে না এটা আমাকে বলছে। তারপরও তোমার মা কেন আমার মার কাছে গেল? দেখো, আমার মা তোমার মুরব্বী, আর মুরব্বী হিসেবে আমার মা তোমার বাপ মার কাছে যেতেই পারে। তার কারণ তুমি আমার কথা শুনছো না, আমার মায়ের কথা শুনছো না। অন্তত তোমার বাপ মার কথা যদি তুমি শোনো, এই বিদেশে যাওয়ার পাগলামি ভূতটা যেন তোমার মাথার মধ্যে না থাকে, এই জন্য গেছে সে। আচ্ছা, আমি তোমাদের কারো কথা শুনতেছি না, তোমরাও তো আমার কোনো কথা শুনতেছো না। তোমরা যদি আমার কথাটা শুনে আমাকে বিদেশে পাঠিয়ে দাও তাহলে তো আর আমি কোনো পাগলামি করি না। সোনা, তোমার আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর হলো, আমাদের সামনে ভবিষ্যৎ আছে, আমাদের সন্তানাদি দরকার আছে। আর এখন তুমি কি সব পাগলামি করতেছো? তুমি বিদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস কেন তুমি? শোনো, তুমি যা বলছো সব হবে, আগে আমি বিদেশে যাই, বিদেশ থেকে আসি, তারপর সব হবে। আচ্ছা, তুমি কি বুঝতেছো না বিদেশে যাওয়ার জন্য কতগুলো টাকার প্রয়োজন? এতগুলো টাকা আমি ম্যানেজ করবো কিভাবে? আর এই মুহূর্তে বিদেশের জন্য এতগুলো টাকা আমার ম্যানেজ করার কোনো দরকার নেই তো, কারণ তোমার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখো, তুমি কিভাবে জোগাড় করবা না করবা এত আজাইরা কথা আমাকে বললো না তো, এইসব শোনার সময় আমার নাই। আর শোনো, 3 লাখ টাকার ব্যবস্থা আমি করছি, বাকি থাকে 7 লাখ। 7 লাখ টাকার ব্যবস্থা তুমি করবা, এখন কিভাবে করবা সেটা তোমার ব্যাপার। তুমি টাকার ব্যবস্থা করছো মানে? 3 লাখ টাকার ব্যবস্থা তুমি কিভাবে করলে? শোনো, আমি তোমাকে এখনো সুন্দরভাবে বলছি, এই পাগলামিটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। তোমার সাথে অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার কাজ আছে, যাও ঘরে যাও। যাও যাও, আর এটাও মনে রাখো আমি বিদেশে যাবই। ভাবি, ভাবি দেখো না, আমার অবস্থা দিন দিন একদমই খারাপ হয়ে যাইতেছে। এই অবস্থায় আমি কেমনে কি করব তুমি বলো ভাবি? এই অবস্থার কথা শুনি বাড়ির লোকে জানে কি হইব তুমি কও? আর আশেপাশের মানুষ জানে তো মান সম্মান একটুও থাকবে না। আর ভাইয়া, ভাইয়া তো শুনলে আমার মায়েরাই ফেলবো। ভাবি, ভাবি তুমি কিছু করো, তোমার হাতে ধরে পায়ে ধরে, ভাবি তুমি কিছু করো। দেখো, আমি তো চেষ্টা করতেছি, তাই না? আমার বিদেশে যাওয়ার কথা বইলা টাকা পয়সা নিয়ে আমি তোমারে বিদেশ পাঠাবো, আমি তো বিদেশ যাব না। কিন্তু এই টাকা পয়সার জন্য আমি বাড়ির সবার কাছে খারাপ হইতেছি, কালারিং হইতেছি। আর তোমার ভাই, তারে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু এখন তার কাছেও আমি কতটা খারাপ হয়ে যাইতেছি। আমার এই সংসারটা থাকবে কি না থাকবে তারও তো কোনো ঠিক নাই। কিন্তু বিশ্বাস করো, আমি তারপরও চাইতেছি যে তুমি বিদেশ যাও, তোমার মনের মানুষের সাথে সুখে শান্তিতে সংসার করো, তুমি সুখী হও। তোমার সুখের জন্য যদি আমার পরিবারের সবার কাছে কালারিং হইতে হয় তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এতগুলো টাকা এত তাড়াতাড়ি তো ম্যানেজ করা সম্ভব না। আমার কাছে যদি এতগুলো টাকা থাকতো তাহলে আমি কাউরে কিচ্ছু না বইলা তোমার এক্ষুনি বিদেশে পাঠাই দিতাম।
কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নাই। ভাবি আমি জানি তুমি আমার জন্য অনেক করতেছো, কিন্তু দেখো ভাবি, 3 মাসের সন্তানের কথা যদি কেউ একটা বার জানে, আমার বিশেষ করে ভাইয়া জানলে তো আমার একদম জিন্দা লাশ কবর দিয়ে দিব। ভাবি তুমি একটা কাজ করো, তুমি আরেকটু বোঝাও ভাইয়ারে। আর নয়তো এই বাচ্চা তো মায়েরা ফেলানো আমার পক্ষে সম্ভব না। এটা আমার ভালোবাসার ফসল ভাবি, আমি ওরা খুব ভালোবাসি ভাবি। সবই বুঝতে পারলাম, কিন্তু আরেকটা কথা, এত টাকা পয়সা দিয়া যে তোমারে বিদেশে পাঠামো, তখন সে যদি তোমারে অ্যাকসেপ্ট না করে, তোমার এই টাকা পয়সা পায় যদি তোমারে ছাইরা দেয়, তখন কি করবা? তখন তো তোমার আরো দুঃখ হবে। না ভাবি, না তুমি একদম ওরা নিয়ে ভুল ভাবতেছো। তুমি বিশ্বাস করো ভাবি, ও খুব ভালো ছেলে, ও আমারে খুব বেশি ভালোবাসে। আর আমার থেকে না ওরে বেশি আগ্রহ আমার ওইখানে নিয়ে যাওয়ার জন্য। তুমি একবার ফোনে কথা বলো, তুমি একবার ফোনে কথা বললে না তুমি সব বুঝতে পারবে ভাবি। তুমি একবার ওর সাথে ফোনে কথা বলো, তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে ফোনে কথা বলবো, কিন্তু ও তো আমাদের একটু টাকা দিয়ে সাহায্য করতে পারে, তাই না? তাহলে তো আমাদের তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ হয়ে যায়, আর তুমি তাড়াতাড়ি ওর কাছে চলে যেতে পারো। হ্যাঁ ভাবি, তুমি এটা একদম ঠিক কথা কইছো, ইঞ্চি পরিমাণও ভুল নাই। কিন্তু জানো ভাবি, ও না বলছে ওর হাতের অবস্থা বেশি একটা ভালো না। আর আমি এখান থেকে যাওয়ার পরে আমারে নিয়ে তোর একটা আলাদা চিন্তা ভাবনা আছে, বলো। ও নিরুপায় হয়ে গেছে ভাবি। তুমি ছাড়া আমি কার কাছে এই কথাগুলো বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে ফোনে কথা বলবো, তুমি কান্নাকাটি করো না, কোনো চিন্তা করো না, আমি যেভাবে পারি টাকা ম্যানেজ করে তোমাকে বিদেশে পাঠাবো। ভাবি গো, তুমি ছাড়া আমি কারোর আমার মনের কষ্ট বুঝাইতে পারতেছি না। থাক, সাবধানে। তুমি তো সবকিছু জানো। এখন পাগলামিগুলো হবে না। আর তুমি এইভাবে এখানে বমি করতেছো, বাসার যদি কেউ দেখে ফেলে খুব খারাপ হয়ে যাবে। চলো ঘরে চলো। হ্যালো, হ্যাঁ আমি আছি ভালোই। শোনো, তোমারে যে কথা বলার জন্য ফোন দিলাম, আমি তো আমার ফ্যামিলির সাথে লড়াই করে আর পেরে উঠতেছি না। এবার তুমি কিছু একটা করো, হয়তো বা তুমি টাকা পাঠাও, আর না হয় তুমি এসে নিয়ে যাও। আর তাছাড়াও এখন প্রেগনেন্ট, এই কথা যদি কেউ জানাজানি হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ছাড়ো, লাগতেছে, তুমি ভুল বুঝতেছো, আমারে ছাড়ো। মা, ছাড়ো। মা! কি রে, কি হয়েছে? এই যে একটা কালসাপ, এতদিন আমি দুধ কলা একটা কালসাপ পুষেছি, যে কালসাপ অনেক আগে আমাকে সবল মেরেছে, অথচ আমরা কেউ বুঝতে পারিনি। আরে কি হয়েছে সেটা বুঝায় বল, তা না হলে আমি বুঝবো কেমনে? ও বিদেশে যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে না? হ্যাঁ, আমার জন্য না, তোমার জন্য না, এই পরিবারের জন্যও না। ও বিদেশে যাবে শুধুমাত্র ওর নাগরের জন্য। আমার কাছে 10 লাখ টাকার জন্য বায়না ধরেছে, আজকে দিতে হবে, কালকে দিতে হবে। কেন করতেছে এগুলো জানো? যাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসছি, অথচ ও আমার বুকে সবল মারছে। তুই এসব কি কথা বলতেছিস? এইগুলো তুই বিশ্বাস করস? তুই কি নিজে দেখছস না শুনছস? আমি যা বলছি সত্যি কথা বলছি, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনেছি। আমার কথা বিশ্বাস হলো ওরে জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করো ও বিদেশে যাওয়ার জন্য কেন পাগলামি করছে, কেন অস্থির হয়ে গেছে। বৌমা, সোহেল যা বলতেছে সব কিছু কি সত্যি? কি হলো, কথা বলতেছ না কেন? কথা বলো। ওর মুখে এখন কোনো কথা নেই মা, কারণ ওর সমস্ত সত্য কথা আমি জেনে গেছি। আমি বুঝতে পেরেছি আমি তোর মতো কালনাগিনী নিয়ে সংসার করতে পারবো না। আজকে এখন এই মুহূর্তে তুই আমার ঘর থেকে চলে যাবি। তুই আমার কাছে 10 লক্ষ টাকা চেয়েছিলি বিদেশে যাবি বলে, আমি তোকে 10 লক্ষ টাকা ঠিকই দিব, সেটা তো ডিভোর্সের দেনমোহর হিসাবে। মা, এখন এই মুহূর্তে আমি ওরা ডিভোর্স করব। আমি কোনো কালনাগিনীকে নিয়ে সংসার করতে পারবো না। যে মানুষটাকে ভালোবেসে বউ করে আমার বাড়িতে নিয়ে আসছি, সেই মানুষটা আমার ঘরে থেকে, আমার সংসারে থেকে সে অন্য একজনের সাথে সম্পর্ক, সে বিদেশে যাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তাই তো বলি যে আমার পাখি আমার কথা কেন বলে না।
এতটা জঘন্য, তুই এতটা কালপ্রিট আমি ভাবতেও পারিনি। আমি আমি তোকে এখন এই মুহূর্তে ডিভোর্স করব। মা, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে ওকে চলে যেতে বলো, এটাই আমার শেষ কথা। তুই যা ভালো বুঝিস তাই কর। এই নষ্টা মেয়ে মানুষ এই সংসারে না থাকাটাই ভালো। ভাবি ভাবি আমি সবই বুঝতেছি ভাবি। তুমি তুমি তোমার আমি রিকোয়েস্ট করতেছি ভাবি, তুমি কারোর কাছে কিচ্ছু বললো না ভাবি। ভাবি আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তোমার দুটো হাতও ধরতেছি, তোমার পায়েও ধরতেছি ভাবি, আল্লাহ দোহাই লাগে তুমি কারোর কাছে কিচ্ছু বললো না ভাবি। তুমি অনেক সহ্য করছো, আর একটু সহ্য করো, আর একটু সহ্য করলে আমি বাড়ি থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে ভাবি। তুমি আর চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা তো হয়েই গেল। তোমার ভাইয়া বললো না আমার ডিভোর্স দিয়া 10 লাখ টাকা দিয়ে এই বাড়ি থেকে বাই করে দিব, আর সেই টাকাটা আমি তোমারে দিয়ে দিব। ভাবি ভাবি গো দেখো, আমি কতগুলো টাকার ব্যবস্থা করে নিয়ে আসছি। এই টাকা দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো, তোমার আর কষ্ট হবে না মা। আমি জানি মা, তোমার কিডনির যন্ত্রণায় তুমি অনেক কষ্ট সহ্য করো, কিন্তু আমাদেরকে বুঝতে দাও না। আমি বুঝি মা, তোমার অনেক কষ্ট হয়। তোমার চিকিৎসা করাবো বলেই আমি এতগুলো টাকার ব্যবস্থা করেছি। মা, ও মা, মা কথা বলো। মা, মা গো, মা, মা কথা বলো। মা, মা, মা কথা বলো। মা, মা কথা বলো। চুপ, একদম চুপ। তোর এই মুখে তুই আমার মাকে মা বলে ডাকবি না। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মায়ের কিডনি সমস্যা ছিল, সে তুইও জানতি। টাকা পয়সা জোগাড় করতে পারিনি বলে আমি আমার মার চিকিৎসা করাতে পারিনি। আমার মা ব্যথা যন্ত্রণায় সারাক্ষণ কান্নাকাটি করতো, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আমি সন্তান, আমাকেও বুঝতে দেয়নি। আমাকে অনেক আগেই বলছে তাকে চিকিৎসা করাতে হবে। আমি 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 টাকার কারণে চিকিৎসা করাতে পারিনি। এখন তো আমার মা দুনিয়াতে নেই, আমার মেয়ে দুনিয়া থেকে অনেক দূরে চলে গেছে। তোর না টাকার দরকার, তোর না টাকার দরকার, নে তোর টাকা। এই টাকাগুলো নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি তোর মুখ পর্যন্ত দেখতে চাই না। আউট, আই সে গেট আউট। মা, ভাবি টাকা আনছো, টাকা আনছো ভাবি। ভাবি বিশ্বাস করো, এই টাকাই আমার একমাত্র সুখের উৎস। এই টাকা দিয়ে এখন থেকে আমি সুখ কিনে নিছি। তুমি জানো আমি বাড়ি থেকে একেবারে চলে আসছি, কারণ ওই বাড়িতে তো এখন আমার আর কোনো জায়গা নাই। তোমার ভাই কিছুদিনের মধ্যেই আমার ডিভোর্স দিয়ে দিব। আমি তোমার সুখের জন্য নিজের ঘর সংসার
সব কিছু শেষ কইরা রাস্তার মানুষ হয়ে গেলাম। আচ্ছা ভাবি, আমি গেলাম, আমার দেরি হয়ে যেতেছে। হ্যাঁ এই কুত্তার বাচ্চা, আমি তোকে ভালোবেসে আমার বাড়িতে আমার বউ করে নিয়ে আসছি। তুই কি করে পারলি আমার মনে কষ্ট দিতে? তুই কি করে পারলি আমার সংসার ছেড়ে, আমাকে ছেড়ে একজন বিদেশি নাগরকে ধরতে? তোর একটু কষ্ট হলো না? তোর একটু কষ্ট হলো না? এত বড় বেইমানির প্রতারণা তুই কেন আমার সাথে করলি? আমি তোকে কতটা ভালোবাসি সে তুই ভালো করে জানিস। আমি তোকে না দেখলে পাগলের মতো ছটফট করতাম, তুই আমাকে না দেখলে পাগলের মতো ছটফট করতি। একদিন যদি আমার বাড়িতে আসা লেট হতো, তুই আমাকে ফোনের পর ফোন দিতি, অস্থির হয়ে যেতি, বারবার বলতি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কি করে পারলি? তার মানে তোর যা ছিল সব কিছু নাটক। তুই এতদিন আমার সংসারে যা করেছিস, আমার সাথে যে সমস্ত ভালোবাসার ব্যবহারগুলো করেছিস, সব কিছু ছিল তোর নাটক না? সব কিছু তোর নাটক ছিল। আমার খুব কষ্ট হচ্ছে, তুই যখন আমাকে ছেড়ে আমার সংসার ছেড়ে চলে যাচ্ছিস, আমার এতটা কষ্ট হচ্ছে যে আমি সহ্য করতে পারতেছি না। আমি তোকে এত সহজে ছেড়ে দিব? এত সহজে আমি তোকে ছেড়ে দিব? আমার মা মৃত্যুর শয্যায়, তুই তোর নিচের চোখে দেখলি, তুই দেখার পরে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে চলে আসলি। একটা বারও তো আমাকে বললি না যে আমার এই টাকার দরকার নেই, আমার সেই বিদেশি নাগরের দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে টাকাগুলো নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করো, মাকে সুস্থ করো। একটা বারও তো বললি না। তুই এতটা অমানুষ হয়ে গেছিস, আমার ভাবতে কষ্ট হচ্ছে যে আমি একটা অমানুষের সাথে এতদিন সংসার করে আসছি। তোর প্রেম মিথ্যে ছিল, তোর ভালোবাসা মিথ্যে ছিল। আমি তোকে এত সহজে ছেড়ে দিব না। এখন এই মুহূর্তে আমি তোকে খুন করে ফেলবো, কুত্তার বাচ্চা। খুব কষ্ট হচ্ছে না? তোর খুব কষ্ট হচ্ছে? তুমি আমারে ভুল বুঝতেছো। আমি কোনোদিনই অন্য কারোর সাথে যাইতে চাই নাই। আমি কোনোদিনও অন্য কাউরে ভালোবাসি নাই। আমি শুধু তোমারই ভালোবাসছি। আজকে শুধু আমি তোমার এই কথাগুলো বইলা যাইতে চাইতেছি, কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষ আমার ভুল বুঝুক। বিশ্বাস করো, আমি কিচ্ছু আমার জন্য করি নাই। আমার অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি যা করছি তোমার বোনের ভালোর জন্য করছি। ওর একটা অবৈধ সম্পর্ক ছিল ওইখানে, ওই ছেলের সন্তান ওর পেটে ছিল। ও তোমাদের সবাই ভয় পাইতেছিল, কাউরে কিচ্ছু বলতে পারে নাই। তাই ও আমারে বলছে সব কথা। আমি তাই ওরে বিদেশে যাওয়ার জন্য টাকা ব্যবস্থা করার জন্যই আমি সবার সাথে নাটক করছি। আমি নিজের থেকে নিজের ইচ্ছায় কিচ্ছু করি নাই। বিশ্বাস করো, আমি তোমাদের কখনো কষ্ট দিতে চাই নাই। আমি তোমাদের সবাইরে অনেক ভালোবাসি। আমি অন্য কাউরে ভালোবাসি না, শুধু শুধু তোমারে ভালো। সন্ধ্যা, এই সন্ধ্যা, তুই এটা কি বললি আমাকে?
তুই তুই এটা কি বললি আমাকে? এই সমস্ত কথা তুই আমাকে আগে বললি না কেন? তুই আমাকে কেন আগে বললি না? আমি তোকে ভুল বুঝে আমার এই হাত দিয়ে আমি তোকে খুন করছি। আমি 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 এই এই শোন না কথা বল, শোন না, এই দেখ, এই কথা বল, তুই কথা বল। হ্যাঁ দেখাই, দেখে সাইড দেন, স্যারকে দেখতে দেন কি হয়েছে। এই এখানে দুটো লাশ, বলেন তো এখানে কে খুন হয়েছে? আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমার মা স্ট্রোক করে মারা গেছে। সেন্ট্রি, ওকে নিয়ে চলো। ওঠেন। আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিবে, ঠিক আছে? জি, নিয়ে আসো ওকে। চল। তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। শোন না, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। প্রতারকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস। তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। চিন্তা কর, মরে না। তুমি তুমি বেঁচে আছো, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? কথা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? 2টা বছর পর তোমার সাথে আমার দেখা, 2টা বছর পর আমি তোমাকে এভাবে দেখবো আমি তো ভাবতেও পারিনি। কথা বলো। এ কি, তুমি কথা বলতে পারতেছো না? আরে বলো, তোমার অবস্থা হলো কি করে বলো। আরে আমি বুঝতে পারছি না, ওই মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক তো আছেই, তা না হলে ওই পাগলিটা দৌড়ে পালালো, ও তার পিছন পিছন কেন গেল? মা, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো ওকে অনেক ভালো করে চিনি, ও এরকম মানুষ না। দেখো মা, আমাদের মনে হয় ভুল হচ্ছে, আমরা একটু ওর সাথে কথা বলে দেখি। শোন মা, তুই ভুল বুঝতেছিস, আমি ঠিকই বুঝতে পারছি। ওই ছেলের সাথে অবশ্য ওর কোনো সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে ওর সাবেক স্ত্রী, তা না হলে ওই মেয়েটাকে দেখার সাথে সাথে ও কেন ওর সাথে দৌড়ে আসতে যাবে? না না বাবা, আমাদের সত্যি কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, ও এখানে আসুক, ওর জন্য আমরা অপেক্ষা করি। আর না হলে চলো আমরা একটু সামনে যাই, দেখি, ওর সাথে কথা বলি। না, আর সামনে যেতে হবে না। ওর সাথে যদি সম্পর্কই না থাকতো তাহলে ও পিছন পিছন এভাবে দৌড়ে যেত না। লোকজন দেখার আগে, মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাদের বাসায় চলে যাওয়াই উচিত। চল বাসায় চল। না মা, কি রে, দাঁড়ায় পড়লি কেন? মারে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, আমিও তো মা, আমি কি বুঝি না তার মেয়ের অবস্থা? আসলে দেখ, এই যে আত্মীয় স্বজন, ভাগ্য ভালো আমরা কাউকে জানাই নাই, 2-4 জন ছাড়া কেউ জানে না। যদি আজকে জানাইতাম, অনুষ্ঠান ধুমধাম করে বিয়ে দিতাম, তাহলে বুঝতে পারছস আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো। তুই পছন্দ করলি ছেলেটাকে, আমরাও তোর পছন্দের গুরুত্ব দিয়ে বিয়েটা দিলাম, কিন্তু কে জানে যে এই সিচুয়েশনে আমাদের পড়তে হবে। মা দেখ, তুই এত কিছু চিন্তা করিস না,
শোন মা, ওই ছেলে তোর সাথে এত বড় প্রতারণা করেছে, আমি ওকে জেলের ভাত খাওয়াই ছাড়বো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক বলছো বাবা, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ও আমার জীবনটাকে অসুখী করে ও সুখে শান্তিতে থাকবে, সেটা আমি কোনোদিনও হতে দিব না। ও আমাকে বিয়ে করার আগে ওর যে আরেকটা বউ আছে, তাও আবার সেই বউটা পাগল, ও আমাকে এই বিষয়ে কিচ্ছু বলে নাই। আজকে ওর জন্য আমার পুরো জীবনটা শেষ। আমি ওকে কোনোদিনও শান্তিতে থাকতে দিব না। ওকে আমি সারা জীবন জেলে রাখবো। মানে তুই এত চিন্তা করিস না, আর এত ভাঙেও পড়িস না, আমরা তো আছি। তোরা তো চিন্তা কিসের? আমরা থাকতে তুই কোনো চিন্তা করিস না। আয় ভেতরে। চল মা, চল ভিতরে চল। প্লিজ তুমি পাগলামি করো না, এখানে একটু দাঁড়িয়ে থাকো, আমি দেখি ভিতরে কেউ আছে কিনা। স্বর্ণা, স্বর্ণা, কি আশ্চর্য ব্যাপার, তোমরা বাড়িতে চলে আসছো কেন? আমি রাস্তায় গিয়ে দিয়ে তোমরা রাস্তায় নেই। আমরা বাড়িতে চলে আসবো না তাহলে আর কোথায় যাব? আর তুমি কিভাবে সাহস পাও এই মহিলাটাকে নিয়ে আমাদের বাড়িতে আসার? বেরিয়ে যাও এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে। স্বর্ণা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো, মানে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব? এসব কেন বলছো? দেখো, আমার মাথা একদম ঠিক আছে। জানো আমি সবচেয়ে বড় ভুলটা কি করেছি? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এটা ছিল আমার সবচেয়ে মহা বড় ভুল। আমি যদি জানতাম না তুমি এই মহিলাটাকে বিয়ে করে পাগল বানিয়েছো, আর যখন ও পাগল হয়ে গেছে আমাকে প্রতারণা করে বিয়ে করেছো, তাহলে আমি জীবনে তোমাকে বিয়ে করতাম না। তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। স্বর্ণা, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক নেই? তুমি এই সমস্ত কথা কিভাবে বলতে পারলে? তুমি আমাকে থাপ্পড় মারলা, তোমার এত বড় সাহস! কি তোর গায়ে হাত তুলেছে? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো? একে তো প্রতারণা করে বিয়ে করেছে, তারপরে ওর গায়ে হাত। তোমাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। তুমি কি জানো আমার মেয়েকে আমি কত আদরে মানুষ করেছি? সামান্যতম ফুলের টোকা পর্যন্ত তার গায়ে পড়তে দেইনি। আর তুমি কিনা আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমার সাহস দেখে তো বাঁচি না। এত স্পর্ধা পাইছো কোথা থেকে? যাও, বেরিয়ে যাও। বাস, আপনাদের আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার যে এতটা জঘন্য, এতটা খারাপ, আমি আমার নিজের চোখে নিজের কানে না শুনলে নিজেকে বিশ্বাস করাতে পারতাম না। আপনারা না জেনে না বুঝে এই সমস্ত কথা কিভাবে বলতে পারলেন? আচ্ছা, আমরা যদি মানুষটা এত খারাপই হই, বুঝলাম তুমি অনেক ভালো, তাহলে সত্যি কথা বলো, এই মহিলাটাকে কে হয় তোমার, বলো? তোমাদের মতো মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার নেই। আমি এই পাগলিটাকে এই বাড়িতে নিয়ে আসছি, অনেক কথা বলতে চেয়েছিলাম, অনেক কথা বলার ছিল আমার, কিন্তু তোমাদের মুখে তোমাদের কাছে যে সমস্ত ব্যবহারটা আমি পেলাম, এতে আমার বোঝা শেষ। অনেক কষ্ট পেয়েছি আমি। এখন এই মুহূর্তে এই পাগলি মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি একটা প্রতারক, আমি একটা খারাপ, এই খারাপ মানুষের সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও, যাও যাও যাও। আমাদের ভয় দেখা। চলো ভিতরে চলো। আয় শোন না, ভিতরে আয়। স্বর্ণা আপা, আপনার কথা মতো আমি ওই বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি ওই পাগলি মেয়েটা আর ওই ভাই একই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, এই কথা এখন কাউরে কিছু বলার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা শোনো, তুমি এই মালগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে, ঠিক আছে? না না, আমি আসতে পারবো না, আমার কাজ আছে। ওকে। মেয়েকে দেখছো? মেয়েকে দেখবো কোথায়? মেয়ে ঘরে নাই? আরে না, অনেকক্ষণ ধরে তো ওরে দেখতেছি না, রুমের ভিতরে নাই, কোথায় যে গেল, খুব চিন্তা হইতেছে। চিন্তার কি আছে, তুমি ফোন করো। আরে ফোন করব কি, ফোন তো রুমে রেখে গেছে। আর তাছাড়া তো তো আমাকে না বলে কোথাও যাওয়ার কথা না। শোনো, তুমি এত চিন্তা করে নাও, হয়তো কোথাও গেছে, চলে আসবে। তুমি এক কাজ করো, ওই ডয়ারে কিছু টাকা আছে, টাকাটা নিয়ে আসো, যাও। আমি বাঁচি না আমার মেয়ের টেনশনে, উনি আইসে টাকা নেওয়া। আচ্ছা ঠিক আছে, আনতেছি। হা করো, হা করো, নাও, হা করো, হা করো, হা করো। তরকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস? তুই কি ভাবছস আমি তোরে ছাইরা চলে আসবো? হ্যাঁ, আমি তোরে ছাইরা দিব এত সহজে? কোনোদিনও না। তুই আমার জীবনটা নষ্ট করছিস, আমাকে প্রতারণা করে ভালোবেসে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করছিস। এখন এই পাগলিটাকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার করবি, তা আমি কোনোদিনও হতে দিব না। পাগলির বাচ্চা, মন চায় একটা থাপ্পড় দেই। ছি, এই পাগলিটাকে নিয়ে তুই সংসার করবি? তুই এতটা নীচ হয়ে গেছিস? শোনা, তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে চড় মারছো। তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি এবং তোমার বাবা মা মিলে আমাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিছো। এখন বলতেছো আমি এই পাগলিকে নিয়ে সংসার করব? এই পাগলি আমার বোন। আমি যখন তোমাকে বিয়ে করে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে আমার বোন আমার চোখের সামনে। আজকে 2টা বছর হলো আমি আমার বোনকে হারিয়েছি। এই 2টা বছরে ভাই বোনের কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে ও আমার চোখের সামনে। একটাবার তুমি চিন্তা করে দেখো যে 2 বছর পর যদি বোন পাগলি অবস্থায় ভাইয়ের সামনে আসে, সেই ভাইয়ের অবস্থান, সেই ভাইয়ের মন মানসিকতা কেমন হতে পারে? তোমার সাথে আমি আমার বোনকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আর যদি না যাও না, আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। যাও বলছি। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তো জানতাম না যে ও তোমার বোন। তুমি যদি পুরো বিষয়টা আমাকে খুলে বলতা, তাহলে কোনোদিন আমি তোমার সাথে এরকম করতাম না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ও যে আমার বোন, এই কথাটা বলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেই সুযোগ তোমরা আমাকে দাওনি। যাও, বেরাও বলতেছি, বেরাও। মা, বাবা, কই তোমরা? মা, কিরে স্বর্ণা, কোথায় গেছিলি? মা, আমি তো আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কি? তুই ওই বাড়িতে গেছিলি কিসের জন্য? মা, বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা ওই যে ওই পাগলি মেয়েটাকে ওর বউ ভাবছিলাম না, ও আসলে ওর বউ না, ওর ছোট আপন বোন। তাহলে আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি। তুমি ঠিকই বলেছ, কোনো কিছু বোঝার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু আমরা তো কোনো চিন্তা ভাবনা না করেই ছেলেটাকে এত অপমান করলাম। আসলে কাজটা ঠিক হয়নি। চলো আমরা যাই ক্ষমা চাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো। চলো আমরা গিয়ে ক্ষমা চাই। চল মা। চলো মা, আসো বাবা। সোহেল, সোহেল, কি ব্যাপার? তুমি আবার আমার বাড়িতে? আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি বলেই তুমি তোমার মা বাবাকে সাথে করে নিয়ে আসছো আমাকে অপমান অপদস্থ করার জন্য। আমাকে এত অপমান করার পরেও কি তোমাদের স্বাদ মেটেনি? বিশ্বাস করো, আমরা তোমাকে অপমান করার জন্য এখানে আসি নাই। আমরা মানে আমার বাবা মা, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। কারণ আমরা না জেনে না বুঝে তোমাকে অনেক অপমান করেছি, তার জন্য আমরা তোমার কাছে লজ্জিত। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ বাবা, আমার মেয়ে যে কথাগুলো বলছে একবারে সত্যি কথা বলছে। আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আসলে কোনো কিছু না জানে শুনে কোনো কথা বলা উচিত না, কিন্তু আমরা বুঝতে পারি নাই। রাগের মাথায় কি থেকে কি বলছি, তোমার অনেক অপমান অপদস্থ করছি।
এমনকি বাসার থেকেও বের করে দিছি। বাবা, আমরা অনেক ভুল করছি, আমরা আমাদের ভুলগুলো স্বীকার করতেছি। আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। তোমার শাশুড়ি ঠিকই বলেছে। শোনা, আমরা মুরব্বী মানুষ, আমরা কি একটা ভুল করতে পারি না? না জানি শুনে একটা ভুল করছি, বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, এখন আপনাদের কথা শুনে আমার রাগ অভিমান যা ছিল সব কিছু একদম ভুলে গিয়েছি। আমার কোনো রাগ অভিমান নেই। আসলে আমার বোন আজকে 2 বছর হয়ে গেল আমার সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে 2 বছর পর আমি আমার বোনকে দেখে আমি নিজেই কেমন যেন হয়ে গেছি। আমি আসলে বোঝাতে পারবো না আমার বোনকে দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তুমি কোনো চিন্তা করো না, তোমার পাগলি বোনটার দায়িত্ব এখন থেকে আমার ঘাড়ে। আমি ওকে ভালো করার যথেষ্ট চেষ্টা করব। হ্যাঁ বাবা, আমার মেয়ে যখন তোমার পাগলি বোনটার দায়িত্ব নিচ্ছে, ওকে এই সুযোগটা দাও। এই সুযোগ থেকে অন্তত আমার মেয়েটাকে বঞ্চিত করো না। আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। আমি সারাক্ষণ কাজে কর্মে থাকবো, আমার পাগলি বোন এই বাড়িতে থাকবে, তাকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ লাগবে। আর সেই মানুষটা হিসেবে যখন তুমি দায়িত্ব নিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আবার আসেন, ঘরে চলেন, ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে। আরে আরে কি করো তুমি? বালিশের চাদর, তারপর বালিশ কভার, এগুলো নিয়ে কোথায় যাইতেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, রাখো, তোমার মাটিতে শুইতে হবে না। এগুলো আমি গোছাইছি না, এগুলো আমি আবার গোছাবো। তোমার ক্ষুধা লাগছে তাই না? চলো আমি তোমার খাওয়াই দিই। আচ্ছা, তোমার ঘুম পাইছে তাই না? আমি আগে তোমার খাওয়াই নেই, তারপর তুমি ঘুমায় যাইও। চলো। হ্যাঁ হ্যাঁ, পাগলামি কর না, আসো। আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস যে? মন খারাপ করবো না তো কি করব? তোমার বোন জানো আমাকে সারাদিন কি অত্যাচারে রাখে? আমি ঘর দুয়ার সবকিছু গোছাই, ও যায় আবার সবকিছু আওলায় ফেলে। আর আমি যদি কিছু বলি, ও আমাকে মারধর করা শুরু করে। দেখো ও আমার হাতগুলোরে কি করছে খামচাইয়া। আমি আর তোমার বোনের এই জ্বালা আর সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? দেখো, আমার বোন তো সুস্থ মানুষ না, সে তো অসুস্থ, একজন পাগল। তাই বলে তুমি এভাবে রাগ করে থাকবে? প্লিজ তুমি ওর একটু বোঝাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। শোনো, পাগলকে যদি বোঝানোর পরে সে ঠিকই হয়ে যাইতো, তাহলে কেউ তাকে পাগলি বলে ডাকতো না। তোমার কথা সবই ঠিক আছে, এখন আমি তো ওর ভাই, আমি তো চাইলেই আমার বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারি না। তুমি চাইলেও এই বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারো না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আমি যদি তাকে ঠিকঠাক মতো চিকিৎসা করাই, সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে আমি তাকে চিকিৎসা করাবো। প্লিজ, আমি তোমার স্বামী হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ অন্তত আমার কথা একটু রাখো। দেখবা 2-4-5 দিন পর ও যখন বুঝতে পারবে আমি ওর ভাই, তুমি ওর ভাবি, এই বাড়িটা ওর, তখন তোমাকে এত জ্বালাতন করবে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, আমি কত কষ্ট কইরা সোফাগুলা গুছাইলাম, পুরো ঘরটা গুছাইছি, আর তুমি সবকিছু আলাই কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার এই পাগলামি না দিন দিন অনেক বাড়তেছে। আমি আর এই সব কিছু মানতে পারতেছি না। আমি তোমার ভাইয়ারে বলছিলাম যে তোমার আমি সুস্থ করে তুলবো, কিন্তু তোমার মধ্যে যে সুস্থ আর কোনো লক্ষণই তো আমি দেখতে পারতেছি না। তুমি আসলে পাগলি নাম্বার 1। আরে আরে কি করতেছো? পাগলি একটা। করছে আমার হাতগুলারে খামছায়া। পাগলিটারে নিয়া না, আমি আর এই সংসার করতে পারবো না। আমি আজকে আমার মারে ফোন দিব। হ্যালো মা, আমি এই বাড়িতে ভালো নাই। না, তোমার জামাই কেন আমারে মারবে?
কিন্তু ওর ছোট বোন ও ঠিকই আমার গায়ে হাত তুলতেছে। জানো, ওই পাগলিটা দিনে রাতে এত অত্যাচার করতেছে, ওর জ্বালাতন অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না মা। কি বলতেছিস? কেন, কি করে? শোনো তাইলে, আমি ঘরদোর গুছায় রাখি, ও আইসা ওগুলো আবার আওলায়। আমি যদি কিছু একটা বলি জানো মা, ও আমার মারধর করা শুরু করে দেয়। আর ওর ভাইরে বলে মানায় চলো মানায় চলো। কতদিন এইসব মানায় চলা যায় বলো মা? আমার আর সহ্য হইতেছে না, আমি এখানে থাকতে পারবো না, তোমরা এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে নিয়ে তোর বাসায় আসতেছি, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে? এত বড় সাহস, হ্যাঁ? আমার মেয়ের গায়ে হাত তুলে ওই পাগলি একবার যায়নি ওই বাড়ি। ওই পাগলিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার মেয়ের গায়ে হাত না। কিরে স্বর্ণা? মা, তোমরা আসছো খুব ভালো হয়েছে। দেখো ওই পাগলিটা আমার কি অবস্থা করছে। সর্বনাশ! এই পাগলিটা তোর ওপর এত অত্যাচার করছে তুই কিছুই বলিস নাই? ওই যে মানুষ বলে না, পাগল যে পাগলই থাকে, পাগলকে নিয়ে কোনোদিন সংসার করা যায় না। হ্যাঁ মা, আমি আর এই সংসার করব না। আমি এই সংসারের জ্বালা আর অশান্তি, এই পাগলিটার অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো মা। না না মা, স্বামী সংসার ছেড়ে যেতে হবে না। আমি যখন আসছি তুই কোনো চিন্তা করিস না। আমি 2 দিন না, প্রয়োজনে 4 দিন থেকে এর একটা ব্যবস্থা করেই যাব। শোন, পাগলি মানুষ নয়, একটু কিছু করছে তাতে কি হয়েছে? হ্যাঁ, তুমি থামো তো। হ্যাঁ, পাগলি মানুষ কেন আমার মেয়ের উপরে এরকম করে অত্যাচার করবে? আর একদিন তো আমার মেয়েটাকে মেরেই ফেলবে। দেখাশোনার দায়িত্বটা তো ওরই। তাই কি হয়েছে? তাই বলে কি সব বিসর্জন দিবে? কখনো না। তুমি এত বেশি বুঝো না। একটা কাজ করো, তুমি বাসায় যাও। বাসায় আবার খালি রাইখে আসছি, কোন সময় আবার কোনো অঘটন ঘটে যায়। আমি মেয়ের কাছে থাকি, সময় সুযোগ বুঝে আমি তোমাকে ফোন দেবো, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। চল মা, ঘরের ভিতর চল। পাগলিটা কই? ঘরের ভিতরেই আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। চলো। ভবের পাগল হইছে? হ্যাঁ, এই হারামজাতি, না না মেন্দে না, হ্যাঁ? ভবের পাগল হইছস? এই কি করতেছিস সব? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। এই আমার মেয়ের যে মারছস, হ্যাঁ? আমার মেয়ে কেমন কেমন ব্যথা পাইছে, কেমন ব্যথা পাইছে? কি করতেছিস এসব? ওরে মারতেছো কেন? আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। তোর শরীরে কত দাগ বসাইছে, একবার চিন্তা করছে যে এইগুলো যে করছিস তুই কত কষ্ট পাচ্ছিস? হ্যাঁ, মনে হচ্ছে কি ধরে সেইভাবে মেরে ফেলাই। এই আমার মেয়ের আর মারবি 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 আমার মেয়েরে? বল, পাগলামি একটা শিক্ষা দা দিব আমি। মা থামো, হইছে, আর মাইরো না। এই বল, ভবিষ্যৎ আমার মেয়ের গায়ে হাত দিবি? আমার মেয়ের সামনে আসবি? আমি যাবো, দিব, হ্যাঁ আমি যাবো। পাগল, হ্যাঁ, ভবের পাগল হয়েছে, মনে হইতেছে কিছুই বোঝা না, সব বুঝো। আর তুমি পাগলামি করে আমার মেয়ের গায়ে হাত তোলো। তুমি জানো আমি কি? আমার মেয়ের গায়ে যদি আর একটা দিন তুই হাত দিছস না, তোর হাত দুটো আমি মুছে এমনি করে ভাঙে দেবো, কিন্তু বলে দিলাম। যা বলতেছি, উঠে না, তাও উঠে না। যা যা, দূর হ। তুমি ওর মারলা কেন? ও যদি ওর ভাই আসলে এগুলো বলে দে তখন কি হইব? তুই কি পাগল? হ্যাঁ, তুই কি পাগল? তোর মাথায় কি কোনো ঘিলু নাই? আরে ও তো কথাই বলতে পারে না। আর তাছাড়া তোরে যে মারছে তোর হাতে দাগ আছে, আমি জোরে মারছি, ওর হাতে কোনো দাগ আছে? এই যে হাত দিয়ে যে চোটটা মারলাম, গালে কি 5 আঙ্গুলের দাগ আছে? কোনো প্রমাণ নাই। তাহলে ঠিক আছে, চলো। শোন, যে 2 দিন আমি তোর বাসায় থাকবো, কিভাবে কি করতে হবে আমি ভালো করেই বুঝি। তুই এত চিন্তা করিস না, এই পাগলটাকে শায়েস্তা আমি ঠিকই করবো। চল। এই বৈশা বৈশা কাঁদতেছস? হ্যাঁ, কিছুই তো দেয়নি এখনো। এখনো তো কিছু দেয় নাই। হ্যাঁ মা, ভেঙে ফেল। তুমি এগুলো কি শুরু করছো? বাইরের যদি কেউ আশেপাশে কেউ যদি দেখা ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, সমস্যা হয়ে যাবো অনেক।
যা করার ঘরে নিয়ে করতে হইব। তুই তো ঠিক বলছস। আবার আবার আমার দে, হ্যাঁ, প্রমাণ রাখা যাবে না। চল ঘরে নিয়ে যাও, এমন ছেঁচা দেব না আমি, হ্যাঁ? বাপের নাম ভুলে যাবে। চল, 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 চল। আরে বাবাজি বইলো না, এই সকাল থেকে খাওয়ার জন্য এত করতেছি, জোর জবরদস্তি করে দেখো না, খাই না, না খেলে শরীর খারাপ হবে না বলো তো? আম্মা আপনি কখন আসছেন? এই তো বাবাজি, আমি সকালে আসছি, সকাল থেকে দেখি আমার মেয়ে ওরে নিয়ে সেই তাফালি করতেছে, কিছুতেই শোনে না, মাইরে ধরে আমার মেয়েটার শেষ করছে। আমি চেষ্টা করতেছি তাও পারতেছি না বাবা, দেখো আমার সাথে কেমন করে। আচ্ছা ঠিক আছে, আমি যখন আসছি আমি চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। ওরে নিয়ে যান। আচ্ছা ঘরে নিয়ে যান। চলো 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 ঘরে আরে চলো। চলো চলো, তোমাকে আমি আরে সুন্দর করে আসো। খাওয়াই দিবো। চলো চলো চলো। দেখছো? আরে বাবা কি বোঝাও জানো, সকালে একটু খাওয়াইতে গেছি, দেখো আমার গলা পেছে টিভিটা ধরছে, সেইটাই তোমার বুঝাইতেছে। দেখো এই উনি আমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার কেন করতেছো? এই চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর মতো আশ্রয় দিস। দেখছো দেখছো কেমন করতেছি? আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, তুমি খাবার বড় আর প্লেটে করে খাবার নিয়ে আসো, আমি নিজে হাতে মিমকে খাইয়ে দিচ্ছি। আরে বাবা যে তুমি কেন খাওয়াইতে যাবা, আমরা নাই? তুমি সারাদিন পরিশ্রম করে আসছো, তুমি শান্তি মতো কয়টা খাও, আবার তো দোকানে যেতে হবে তাই না? ওকে খাওয়াইতে হচ্ছে না তো আমি আছি, আমি ওকে সুন্দর মতো খাওয়াইতে পারবো, খাওয়াই দেবো, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক বলতেছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার বাড়তেছি, আর ওর খাবারটা আমি মার কাছে দিয়ে যাই, মা ওকে সুন্দর করে খাওয়াই দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ চলো। আহা। করো, হ্যাঁ কি বুঝাও, তুমি কথা বলবা, আওয়াজ করবা, তোমার আমি জম্মের ভাত ডাইল দিয়ে খাওয়াবো, হ্যাঁ? আমারে কামড় দাস যদি কথা কর, চুপ, একদম চুপ। এখনো আসে না কেন কে জানেন, আমার আর ভালো লাগতেছে না। কি ব্যাপার সোনা, এইভাবে মন খারাপ করে বসে আছো? আম্মা আপনি মন খারাপ করে বসে আছেন, কি হয়েছে? কি হয় নাই বাবা, এই যে তোমার পাগলি বোন, তোমার পাগলি বোনের অত্যাচারে আমার মেয়েটা তো জীবন শেষ হয়ে গেছে। কোন সময় যেন আমার মেয়েও পাগল হয়ে যায়। আজকে সকাল থেকে আমি এই বাড়িতে আসছি, তোমার বোনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই যে আমার মেয়ে, যাকে কিনা আমি এত আদর যত্নে মানুষ করছি, কখনো কষ্ট কি আমি বুঝতে দিইনি তাকে, কিন্তু তোমার বাসায় এসে তোমার পাগল বোনের অত্যাচারে আমার মেয়ের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমার, কিন্তু কি করব বলেন, এছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা তোমার তো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, প্লিজ মানে এইভাবে আর কটা দিন মানিয়ে নাও না, সবকিছু ঠিক হয়ে যাবে। শোনো, আমি না আর মানায় নিতে পারবো না। এই যে মা আমাদের বাড়িতে আসছে না, আমি সিদ্ধান্ত নিছি আমি কয়টা দিনের জন্য আমার বাপের বাড়ি বেড়াতে যাব, ওইখান থেকে বেড়াইতে আইসা তারপরে আমি তোমার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ও কি ঘুমাচ্ছে নাকি? তোমার বোন তো খাওয়া আর ঘুমানো এই দুটোই বুঝে, ঘুম পাড়তেছে। আচ্ছা আমি আমি দেখছি। আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি মা? এই যে তুই আমাদের বাসায় যাবি, 10 দিন 12 দিন হয় 15 দিন থাকবি, কিন্তু তারপর তো এই বাসায় তোরে আসতে হবে, আর এই সিচুয়েশন গুলোই তোকে মেনটেন করতে হবে। লাভ কি? তার চেয়ে বরং শেষ করে দিই। না মা, তুমি এগুলো কি বলতেছো? ওরে শেষ করে দিই মানে? মেরে ফেলবো সেটাই বুঝাচ্ছি। না মা, ওরে মেরে ফেললে সোহেল আমারে কি বলবে? আল্লাহ, এটা কি পাগল? হ্যাঁ, সোহেল জানবে কিভাবে? আমি কি এমন ভাবে মারবো? আমি তো ছলে বলে কৌশলে মারবো, যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। সোহেল কিচ্ছু বুঝবে না, ভাববে ওর বোন পাগল, হঠাৎ করে মারা গেছে।
না মা, আমি তারপরে বলি কি, ওকে মারার দরকার নেই, আমি কয়দিন একটু ঘুরে আসি, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। বেশি বুঝিস না, একটা কাজ কর, তোর বাবাকে ফোন দে, ফোন কর। এই যে এখানে আছে, আসতে বল। হ্যালো বাবা। ওইভাবে দাঁড়াই থাইকো না, অন্তত এইটুক কাজ করে আমার উদ্ধার করো, দেখো আশেপাশে থেকে কেউ আসে কিনা। এই তুই দাঁড়াই রিসার্চ কর। কি কিছু খাইতে মন চায়? মরার আগে মানুষ বলে কত কিছু খাইতে মন চায়। হ্যাঁ, তোর কিছু খাইতে ইচ্ছা করে? বুঝছি, তোর বইলে কোনো লাভ নাই, তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। চিন্তা কর, মরে না। এই মেয়ে, সবকিছু ঠিকঠাক করে দিবি, যা শিখে যা, শিখে যা। মরে গেছে, আমরা কিছুই জানি না। না না না, আমরা কিছু জানি না। মিম, বোন আমার, এই মিম, মিম, মিম কথা বল, কথা বল বোন, বোন কথা বল। আমার সাথে তোর অনেক কথা ছিল না, অনেক কথা বলার ছিল আমাকে, কিন্তু তুই বলতে পারিসনি। আমি আমি কত স্বপ্ন দেখছিলাম, আমি তোকে চিকিৎসা করাবো, আমি তোকে আবার সুস্থ করে তুলবো, তুই আমাকে ভাই ভাই বলে ডাক দিবি, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হলো না। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে তুই চলে গেলি। এই মিম, 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 মিম তুই কথা বল। এই দেখ, আমার দিকে একটু দেখা, আমি তোর ভাই চলে আসছি, 2টা বছর পরে আমি তোকে আমার কাছে নিয়ে আসছি। স্বর্ণা, আমি যখন বাড়ি থেকে চলে গেলাম তখন দেখলাম ও পাগলামি করতেছে, ও এইভাবে চলে যাবে সেরকম সিচুয়েশন আমি তো দেখিনি, আমি দেখে যাইনি, আর সেরকম কোনো পরিস্থিতিও ছিল না, কিন্তু হঠাৎ করে এরকম কি করে হলো? মা, মা আপনি চুপচাপ আছেন কেন? কথা বলেন। বাবা, আমরা তো অন্য রুমে ছিলাম, হঠাৎ করে ওর এই রুমের থেকে ছাট পড়ার শব্দ শুনি, দৌড়ে আসি, আসার পর দেখি ও সেই খিচন খিচাইতেছে, দিশে বিশে না পায় আমি হাতে পায়ে তেল ঘষি আর ও মাথায় তেল দেয়। তারপর আমরা কিছু বোঝার আগে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। বিশ্বাস করো বাবা, আমরা বুঝতেই পারি নাই যে ও আমাদের সঙ্গে চলে যাব। মা যা বলছে, আমরা তো এই ঘরে ছিলাম না, আমরা ছিলাম অন্য ঘরে। আয়সা দেখতেছি ও অনেক লাফালাফি করতেছে, ওর খিসানি উঠছে। মা আমারে বললো যে ওর মাথায় তেল দে, আমি দিলাম। আমরা অনেক চেষ্টা করছি জানো, কিন্তু হঠাৎ কইরা ও একদম নিস্তেজ হয়ে গেল। আমি তোমার ফোন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর এই অবস্থা দেখা তোমার যে ফোন দিব সেই কথাই আমার আর মনে ছিল না। বাবাজি, কাইদে আর কি লাভ কর, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে তো আমাদের কোনো হাত নাই। আর যেহেতু মারাই গেছে, আমি বলি কি আর বেশি দেরি করার দরকার নাই, কি বলো তুমি? শোনো বাবাজি, তুমি কান্নাকাটি করো না, মানুষ মাত্র মরণশীল, যেহেতু মারা গেছে একটু তাড়াতাড়ি দাপন কামনের ব্যবস্থাটা করে ফেলাও। তুই এভাবে চলে যাবি আমি ভাবতেও পারিনি। বাবাজি তুমি শান্ত হও, কান্না করে না বাবাজি। সোহেল বাবাজি, শোনো একটা কথা বলতেছিলাম, 4 দিন তো গত হয়ে গেল, এখন আমরা একটু বাড়িতে যাইতে চাচ্ছি। দেখো বাবা, অনেক দিন ধরেই তো এই বাড়িতে আছি, নিজেরও তো বাড়ি ঘর আছে, কতদিন এভাবে থাকা যায়?
বুঝতেছি যে তোমার মন খারাপ, সবই বুঝি, কিন্তু এভাবে তো এইখানে থাকা ঠিক না। বলি কি, তোমাদের যেহেতু মন খারাপ, তুমি আর স্বর্ণা দুজনে না হয় আমাদের সাথে চলো, আমাদের বাসায় কয়েকটা দিন থেকে আসলে পরে তোমার ভালো লাগবে। না আব্বা, এখন এই মুহূর্তে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, এমনকি স্বর্ণাকেও যেতে দেবো না। 2-4-5 দিন যাক, আমি এবং স্বর্ণা আপনাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসবো। আর আপনারা যখন যেতে চাচ্ছেন আপনারা যান। মা সর না, তুই সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আর কোনো টেনশন করিস না। তো চলো আমরা উঠি। স্বর্ণা, মন খারাপ করিস না, যখন খারাপ লাগবে ফোন দিস। আর বাবা, বুঝই তো তোমার মন খারাপ, ও ছোট মানুষ, ওরও মনটা খারাপ। খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর যখন ও যেতে চায় নিয়ে যাই, ঘুরে এসো। তুই না কোনো চিন্তা করিস না, সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা চলো, আমি তোমাদের আগে দিয়ে আসি। তো বাবা আমরা আসি। এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেল। যে বিপদটা আমাদের ঘাড়ে চেপেছিল সেই বিপদটা শেষ। এখন সুন্দর করে সংসার কর। আর দেখছস তো কি সুন্দর করে আমরা গল্পটাকে, মানে পুরো যে নাটকটা করছি, ধামাচাপা দিয়ে দিলাম। সোহেল একটু পরিমাণও আমাদের সন্দেহ করে নাই, নাকি? হ্যাঁ, আমার মেয়ে বলে কথা, মেয়ের জন্য দায়িত্ব তো আমাদেরই। এই পাগলিটা কি যন্ত্রণা করছিল, আর তোমার মাথায় যে বুদ্ধি, তুমি যেভাবে ছলে বলে কৌশলে কাজটা করলা, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি যে ভয় পাইছিলাম না জানি কি হয়ে যায়। শোন, তুই আর কোনো চিন্তা করবি না, এখন সোহেলের সাথে সাথে থাকবি, পরে যেভাবে হোক ম্যানেজ করে সংসারটা সুন্দরভাবে করবি। কোনো প্রকারে যেন এই কথা কোনোভাবে ঠাস না হয়, ঠিক আছে? আর করবো না কেন? ওই পাগলিটা আমার মেয়ের কি কম যন্ত্রণা দিছে? হ্যাঁ, সব সময় আমার মেয়ের পিছনে লাগে রয়েছে। ওই পাগলিটার জন্য আমার মেয়ের সংসার অশান্তি, সেটাকে আমি মা হয়ে দেখতে পারি? হাজার হলেও আমি ওর মা। আমি চাই আমার মেয়ের সুখে সংসারে কখনো যেন আগুন না লাগুক, আমার মেয়ের সুখে শান্তিতে সংসার করুক। এই জন্যই তো শেষ করে দিছি, একদম উচিত কাজ করছি। কিন্তু হ্যাঁ, ভুলে ভালেও এটা কিন্তু সোহেলকে তুমি বলো না মা, কারণ সোহেলকে তো তুমি আবার অনেক ভালোবাসো। দেখা গেছে যে ভালোবাসার তালে তালে তুমি সব বলে দিছো, তাহলে কিন্তু সর্বনাশ। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি কেনই কথা বলবো সোহেলকে? আমি কি নিজের বিপদ নিজেই ডাইকে আনবো? শোনো বাবা আর মা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যদি আজকে না থাকতা, তাহলে আমার উপর থেকে এই ঝামেলা, এই বোঝা জীবনও শেষ হইতো না। আজকে তোমাদের জন্যই এই পাগলিটাকে আমি শেষ করতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে মা। আমি তোকে মারতে চাইনি, কিন্তু যখন দেখলাম যে সেই মেয়ে আমার মেয়ের গায়ে, মানে শরীরে জখম করছে, তখন আর রাগ মাথায় রাখতে পারিনি। ঠিক করছে, একবার শেষ করে দিছি। তবে শোন, এই কাজটা করার পিছনে তোর মার অবদানটা হলো বেশি। কথা বলছিস, আমি তো পরে এসে শুধু সহযোগিতাটা করলাম আর কি। তবে মা শোন, সাবধানে থাকিস। তাহলে চলো, এনে তারে গল্প করবা লড়াই। আর শোন, সোহেলের দিকে খেয়াল রাখিস, আদর যত্ন করিস, যাতে কোনোভাবেই ও বুঝতে না পারে যে ওর পাগলি বোনের মৃত্যুর পিছনে আমরা দায়ী। এখানে আমাদের হাত আছে, বুঝতে পারছস? আচ্ছা চলো চলো চলো। দাঁড়ান। কি ব্যাপার জামাই, তোমাকে তো আমরা বলেই আসলাম, হঠাৎ আবার আমাদের দাঁড়াতে বললে? জামাই মানে আমাদের সাথে যাইবো? এই শোন না, তুই যা, ব্যাগটা গুছাই নিয়ে আয়, জামাই আমাদের সাথে যাইবো তো। তুমি যাবা, আমাকে আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাপড় চোপড় গুছাই নিয়ে আসি। দাঁড়াও, তোমার আর কোথাও যেতে হবে না। তুমি যখন আমার ঘর ছেড়ে চলে আসছো, এটাই তোমার শেষ আশা। ভুলেও তুমি আমার ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করো না। আপনারা কি করে পারলেন? আপনারা কি করে পারলেন একটা মানুষকে খুন করে এই বাড়ি থেকে খুব হাসতে হাসতে চলে যাচ্ছেন? আপনাদের ভিতরে একটু ভয় ডর কোনো কিছু কাজ করতেছে না? আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি কিছুই বুঝতে পারিনি? আমি আপনাদেরকে কিছুই বলবো না। যা করার আইন আদালত করবে, বিচার যদি করতে হয় আদালত আপনাদের বিচার করবে। আমি তোমাকে ভালোবেসে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি। তুমি আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ। তুমি আমার বোনকে যখন মারলে,
আমার বউ হিসেবে তোমার বিবেকে একটু বাধা দিল না যে আমি কি কাজটা করতে যাচ্ছি, আমি কত বড় একটা অন্যায় করতেছি? একটা মানুষ মানুষকে খুন করে এত শান্তিতে থাকতে পারে যে শান্তিটা আমি তোমার মধ্যে পাচ্ছি? বাহ, খুব ভালো করছো। কিন্তু আজকের পর থেকে তোমাদের জায়গা তো জেলখানায়। দেখো, তুমি আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমার বোনকে মারতে চাই নাই, কিন্তু মা বলল আমি যদি তোমার বোনকে না মারি তাইলে আমার সারা জীবন কষ্টে কাটবে। আমি বাধ্য হয়েছি তোমার বোনকে মারতে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমাকে ক্ষমা করব না। আমার যে কি কষ্ট হচ্ছে সে একমাত্র আমিই জানি। অন্তত তুমি তো ভালো করে জানো যে আমি ভাই হিসেবে কতটা কষ্ট পেতে পারি। আপনাদেরকে আমি কতটা আপন ভেবেছি জানেন? আমার বোনের বয়স যখন 8 বছর, আমার বয়স যখন 12 বছর, তখন আমি আমার বাবা মাকে হারাই। আমি আমার বোনকে কতটা কষ্ট করে বড় করছি, মানুষ করছি, সে একমাত্র আমি জানি। এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটার সমস্ত আমার ঘামের টাকায়, আমার কষ্টের টাকা উপার্জন করা বাড়ি। আমার বোনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি আমার বোনটাকে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। আমার বোন অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমি মেনে নেইনি। আমি মেনে না নেওয়ার কারণে আমার বোন বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলের হাত ধরে। কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার বোন মানসিক রোগী। সে সে পাগল হয়ে 2টা বছর পরে আমার বোন আমার চোখের সামনে আসলো। আমি আমার বোনের আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমার বোন আমার সামনে আর কোনোদিন আসবে না। কিন্তু 2টা বছর পর যখন আমার বোন আমার সামনে পাগল অবস্থায়, ভাই হিসেবে আমার কতটা কষ্ট লাগছে সে একমাত্র আমিই জানি। আমার মা নেই, বাবা নেই। আমি আপনাকে বাবা ভেবেছিলাম, আমি আপনাকে মা ভেবেছিলাম। আপনারা আমার বাবা হয়ে, মা হয়ে আমার নিজের বোনকে মারতে এতটুকু কষ্ট হয়নি আপনাদের? নিজের মেয়ের সুখের জন্য অন্য একজন মেয়েকে মারতে এতটুকু বিবেকে আপনাদের বাজেনি? হ্যাঁ, আমার বোন তো অন্ধকার কবরে শুয়েই আছে। আপনাদেরও আমি শোয়ার ব্যবস্থা করতেছি। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে থানায় নিয়ে যাব। চলো আমার সাথে।